গৌতম নামের চঞ্চল ছেলেটি মিষ্টি মেয়ে নিত্যাকে ভালোবেসে ফেলে। ভালোবাসার বন্ধন পরিপূর্ণ করতে গৌতম তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে দুর্ভাগ্যবশত সেখানেই এক বিরাট ঝামেলা বেঁধে যায়, কারণ সেই মুহূর্তে এন্ট্রি নেয় গৌতমের প্রথম স্ত্রী। আসলে ফেলে আসা অতীত যখন বর্তমান সুন্দর জীবনকে হুমকির মুখে দাঁড় করায়, তখন কি করবে গৌতম? দুষ্ট মিষ্টি কমেডিয়ান ঘটনা নিয়ে তৈরি নারী নারী নাডুমা মুরাই মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর রাত, একটি ছেলে জনমানব শূন্য রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল। সামনেই একটা অটো আসলে ছেলেটি গাড়ি থামিয়ে অটোতে উঠে বসে। নির্দিষ্ট ঠিকানা বলার পর ড্রাইভার লাভকাসু অটো চালাতে শুরু করে। এই মুহূর্তে ছেলেটির নাম্বারে একটা ফোন কল আসে। ছেলেটি ফোন কল রিসিভ করলে কথার মাধ্যমে বোঝা যায় সে আজ কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাবে। ড্রাইভার বিষয়টা বুঝতে পেরে ছেলেটিকে বরং সাহস দেয়, কারণ ড্রাইভার লাভকাসু নিজেই প্রেমে ব্যর্থ হয়েছে। তার মাধ্যমে যেন অন্য সকলের প্রেম পরিপূর্ণতা পায় সে ব্যাপারে সে সর্বোচ্চ চেষ্টা করবে। তাই ড্রাইভার সাহেব ছেলেটিকে সাহায্য করার জন্য সম্পূর্ণভাবে রাজি হয়ে যায়। পরবর্তীতে তারা মেয়ের বাড়িতে পৌঁছে যায়। মেয়েটির বাড়ির সকলেই ঘুমিয়ে রয়েছে। মেয়েটি ব্যাগ গুছিয়ে বাইরে বের হওয়ার সময় একটি পাত্রের সাথে পায়ে ধাক্কা লেগে আওয়াজ হয়ে যায়, যার জন্য বাড়ির গৃহিণী এই বিষয়টা টের পেয়ে যায়। তবে ততক্ষণে ছেলেটা কোনো মতে মেয়েটিকে নিয়ে পালাতে শুরু করে। বাড়ির লোকেরাও তাদের পিছু করতে শুরু করে। মোটামুটি অনেকটা রাস্তা ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে। এক পর্যায়ে ড্রাইভার সকলের চোখ ফাঁকি দিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়ে। সকাল হয়ে যায়। তারা নির্দিষ্ট একটি মন্দিরে থামে। এখন এই পর্যন্ত যখন এসে পড়েছে ড্রাইভার, তখন নিজের চোখে ভালোবাসার পূর্ণতার বিয়ে দেখার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে তো হবেই। বরের নাম হচ্ছে কার্তিক আর কন্যার নাম হচ্ছে পল্লবী। বিয়ের মণ্ডপে গিয়ে বর আর নববধূকে দেখে ড্রাইভারের চোখ কপালে উঠে যায়। এখানে বর তো একটা বুড়ো ভাম। আসলে কার্তিকের ছেলেই তার সৎ মাকে নিজের বাবার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছে। ড্রাইভার তো বলা যায় হার্ট অ্যাটাক করে। নিজের হাতে একটা কচি মেয়ের জীবন শেষ করে যে দিল সে। যাই হোক, শেষমেশ বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। অপর প্রান্তে আমরা একজন লয়ারকে দেখতে পাই, যার নাম হচ্ছে রামলিঙ্গম। সে একজন ডিভোর্স লয়ার। আজ তার বন্ধু তার কাছে এসে নিজের মেয়ের ডিভোর্সের জন্য কথা বলা শুরু করে। আসলে গত 1 বছর আগেই মেয়ে প্রেম করে বিয়ে করেছিল। তবে 1 বছর যেতে না যেতেই স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে ডিভোর্সের ব্যাপারে আজ মেয়েটির বাবা এখানে এসেছে। তার মেয়ে সারাক্ষণ ফোনে কথা বলতো। মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে বলতো তার এক বান্ধবীর সাথে সে কথা বলে। শপিং করতে গেলেও নাকি সেই বান্ধবীর সাথেই যেত। বাবা বিষয়টা আগে বুঝতে পারেনি। হঠাৎ করে একদিন প্রেমের বিষয়টা সামনে আসে। বাবা এই সম্পর্ক মানতে নারাজ, যার জন্য মেয়ে পুজো দেওয়ার কথা বলে বিয়ে করে চলে আসে। কথায় কথায় বন্ধুকেও বলে ফেলে, তোরও তো মেয়ে আছে তাই না, তুইও কিন্তু সাবধানে থাকিস। বাবা খুব গর্বের সাথে বলে, সবার মেয়ে তো তোর মতো হবে না তাই না? আমার জানা মতে আমার মেয়ে নিত্যা এই ধরনের কোনো কাজ করবে না। বন্ধু এবার হেসে বলে, ঠিক এমন কথাই আমি কোনো একদিন অন্য কাউকে বলেছিলাম। রাম স্যার বলে, এ ব্যাপারে আর কথা বাড়াবি না। আগামী 2 দিনের মধ্যে তোর মেয়ের ভেজাল আমি সমাধান করে দেব। পরক্ষণেই রাম স্যার নিজের মেয়েকে ফোন কলে কারোর সাথে কথা বলতে দেখে জিজ্ঞেস করে, তুমি ফোনে কার সাথে কথা বলছিলে মা? মেয়ে বলে, বাবা গৌতমের সাথে আমি কথা বলছি। বাবা তো মহা খুশি হয়ে যায়, কারণ তার মেয়ে কোনো মেয়ে বান্ধবীর নাম নয়, বরং একটি ছেলের নাম উল্লেখ করেছে। অর্থাৎ তার মেয়ে তার কাছে মিথ্যে বলেনি। বাবা তার নিজের কাজে বেরিয়ে পড়ে। পরক্ষণে মেয়েকে ফোন করে, দুপুরে একটা পার্টি অ্যাটেন্ড করতে বলে তার সাথে। নিত্যা জানায় সে আজকে গৌতমের সাথে শপিং করতে যাবে, আগেই প্ল্যানিং করে রেখেছিল। বাবা আরো খুশি হয়ে যায়, কারণ আর যাই হোক মেয়ে তার কাছে মিথ্যে কথা বলছে না। বিকেলে মেয়েকে মুভি দেখতে আসতে বললে মেয়ে বলে, রাতে তো গৌতমের সাথে পার্টি রয়েছে বাবা। রাতে বাবা মেয়ের জন্য অপেক্ষায় রয়েছে। নিত্যা এসে জানায় সে বাইরে থেকেই খাবার খেয়ে এসেছে। বাবা এই বেলায়ও তার মেয়ের খুব প্রশংসা করতে গেলে পিএ শ্রীনু বলে, আপনার মেয়ে এবার একটু বেশি সত্যবাদী হয়ে যাচ্ছে না স্যার? সারাদিন তো ওই গৌতমের সাথেই থাকে, ফোনে কথা বলে, শপিং এ যায়, পার্টি করে, ডিনার করে আবার বাড়িতেও ফিরে আসে। আমি তো বলি স্যার, আপনি সরাসরি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন গৌতম কি ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড। ব্যাস, বাবার মাথায় চিন্তা ঢুকে যায়। পরদিন সকালে বাবা মেয়েকে বলে, গৌতম কি তোমার বয়ফ্রেন্ড নাকি শুধু ফ্রেন্ড? প্যারা নেবার দরকার নেই। যদি ও তোমার বন্ধু হয় তাহলে 2 কিউব সুগার কফিতে দাও, আর না হলে 4 কিউব দাও, আমি বিষয়টা বুঝে নেব। নিত্যা 2 কিউব সুগার কফিতে দেওয়ার পরে থেমে যায়। বাবা তো মহাখুশি। তবে মেয়ে জানায় আসলে সুগার বক্সে মাত্র 2 কিউব সুগারই ছিল। বাবা বুঝে যায় গৌতম তার মেয়ের বয়ফ্রেন্ড। নিত্যা বলে, আমি গৌতমকে ভালোবাসি। আমি ব্যাপারটা বলতাম বাবা, কিন্তু বাবা বলে, ব্যাপার না, কালকে আমাদের বাড়িতে গৌতমকে
বাড়িতে আসতে বলে। আমরা না হয় একসাথে লাঞ্চ করব। পরদিন দুপুরে নির্দিষ্ট সময়েরও অনেকটা পরে গৌতম আসে। যাই হোক, জামাই শ্বশুরের কথোপকথন শুরু হয়ে যায়। গৌতম ইঞ্জিনিয়ারিং করেছে, তবে বর্তমানে সে স্থপত্য শিল্পে নিযুক্ত রয়েছে। গৌতমের বেতন 60,000 আর নিতিয়ার বেতন 3 লাখ। রামসার জিজ্ঞেস করেন, আমার মেয়েকে কি দেখে তুমি পছন্দ করলে? জামাই মশাই বেলাইনে উত্তর দিতে গেলেই হবু শ্বশুর তাকে থামিয়ে দিয়ে তাদের লাভ স্টোরির শুরুর দিকটা বলতে বলে। কেরালার প্রত্যন্ত একটি গ্রামে বর্ষার সিজনে একটা কাজের ক্ষেত্রে গৌতম ওই অঞ্চলে গিয়েছিল। ওই এলাকার সবকিছুই সুন্দর, তবে সমস্যা ছিল একটাই, তারা সবকিছুতেই নারকেল তেল দিয়ে রান্না করত। এক প্রকার গৌতম বিরক্ত হয়ে গিয়েছিল খাবারের প্রতি। একদিন হঠাৎ করে গৌতম তার রুম থেকে রান্নার সুঘ্রাণ পেয়ে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে প্রথমবার নিতিয়াকে দেখতে পায়। গৌতম বলে, আহ, সে কি সুন্দর করে খাবার তৈরি করছিল। আমি তার সাথে কথা বলতে চাইলাম, তবে সে মুখের উপর জানালার পর্দা লাগিয়ে দিল। পরদিন নিতিয়া এসে বলে, আপনি কি মালায়ালাম ভাষা জানেন? আসলে আমার কাজের স্থানে কিছু ছেলেরা আমাকে মিন করে কোনো কথা বলেছে, আপনি কি ট্রান্সলেট করে দিতে পারবেন? নিতিয়া এরপরে একটা রেকর্ডিং শোনায়। গৌতম রেকর্ড শুনে বুঝতে পারে ছেলেগুলো নিতিয়াকে নিয়ে বাজে ধরনের কথা বলেছে। গৌতম বিষয়টা নিতিয়াকে বুঝিয়ে বলে। পরদিন নিতিয়া তার কর্মস্থলের ম্যানেজারকে বলে, আমি এখানে নিজেকে সেফ মনে করছি না স্যার, আপনি রেকর্ডিং শুনলে বুঝতে পারবেন। রেকর্ডিং শুনে ম্যানেজার সেই দুজন ছেলেকে তাদের বাজে কথার জন্য কাজ থেকে বের করে দেয়। ছেলেগুলো নিতিয়াকে ওয়ার্নিং করে বলে, আমরাও দেখব তুমি আমাদের এলাকায় কি করে থাকো। পরক্ষণেই নিতিয়া মালায়ালাম ভাষা শেখার জন্য গৌতমের কাছে রিকোয়েস্ট করে। গৌতম ভাষা শেখানোর জন্য রাজি হয়, তবে একটা শর্ত দেয়। শর্ত হচ্ছে গৌতমকে মজার মজার রান্না করে খাওয়াতে হবে। বেশ, দুজনের কাজ শুরু হয়ে যায়। গৌতম নিতিয়াকে ভাষা শেখাতে শুরু করে আর নিতিয়া খাবার রান্না করে গৌতমকে দেয়। মজার মজার খাবার খেয়ে গৌতমের ওজন প্রায় কয়েকদিনে 2 কেজি বেড়ে যায়। বেশ কিছুদিন পর একদিন রাস্তায় গুন্ডাগুলো নিতিয়াকে আবারও উত্ত্যক্ত করতে শুরু করে। নিতিয়াও এবার তাদের মালায়ালাম ভাষায় চ্যালেঞ্জিং একটা প্রস্তাব দিয়ে বসে। সে সাথে সাথে গৌতমকে ফোন করে এখানে আসতে বলে। গৌতম আসলে নিতিয়া পুরো বিষয়টা খুলে বলে। গৌতম ঝামেলা এড়ানোর জন্য বলে ফেলে, আজকে তো শনিবার, আর এই দিনে তো আমি মারামারি করি না। নিতিয়া রেগে একাই ছেলেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ছেলেগুলো ফুঁসলে ওঠে। এবার গৌতম সবকটাকে উত্তম মাধ্যম চালানো শুরু করে। ব্যাস, এই ফাইট দেখে নিতিয়া গৌতমের প্রেমে পড়ে যায়। বাবা বলে, তার মানে তোমাদের মধ্যে কোনো ঝামেলা আর ঝগড়া হয়নি, রাগ করে কখনো একে অপরকে ব্লক করনি, ইগো ইস্যুও আসেনি, তাই না? অর্থাৎ তোমাদের মধ্যে এখনো সত্যিকারের ভালোবাসাই জন্ম হয়নি। তোমাদের মধ্যে আসলে নিব্বানিবিড় ভালোবাসা রয়েছে, যা কিছুদিন পর ফুরিয়ে যাওয়ার ভয় থাকবে। সমস্যায় পড়লেই তো ভালোবাসা বোঝা যায়, তাই না? ধরো বিয়ের পর তোমাদের মধ্যে সমস্যা হলে তখন কিন্তু তোমাদের মাথায় ডিভোর্সের চিন্তা চলে আসবে, কারণ বিয়ের আগে তো তোমরা সমস্যা সমাধানের পর্যায়ে যেতেই পারোনি। এমনও হতে পারে 1 বছরও তোমাদের বিয়ে টিকতে নাও পারে। তাই আমি চাচ্ছি না তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি এখন আসতে পারো। গৌতম বলে, আমাদের মধ্যে সমস্যা আছে তো। বাবা বলে, কোন সমস্যা? গৌতম বলে, সমস্যাটা আপনি নিজেই স্যার, এই বলেই চলে যায়। এবার নিতিয়া পড়ে যায় মহাভেজালে। বাবা নাকি বয়ফ্রেন্ড, কিভাবে কাকে সামলাবে সে? এদিকে হসপিটালে লাভকাসু একজন যাত্রীকে নামিয়ে দিতে আসলে কার্তিকের সাথে দেখা হয়ে যায়। এই মুহূর্তে ডক্টর কার্তিককে শুভেচ্ছা জানিয়ে বলে, আপনার স্ত্রী 3 মাসের প্রেগনেন্ট। বেচারা ড্রাইভারের তো আরো মেজাজ খারাপ হয়ে যায়। বিয়ের তো মাত্র 3 মাস হলো, তাহলে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? পরবর্তীতে বাবা আর তার সৎ মা মিলে এই খবর গৌতমকে জানায়। গৌতমও মহাখুশি। বাবা বলে, আমার একটা ইচ্ছে ছিল, তুই আর আমার আরেক সন্তান একসাথে খেলা করবি, কিন্তু তোর হবু শ্বশুর মশাই এই বিষয়টা পছন্দ করবে তো? গৌতম বলে, কে কি পছন্দ করলো না করলেও তাতে কি আসে যায়, চলো ভালো খবর জেনে আমরা উৎসব করি। পরদিন সকালে রাম স্যারের বাড়িতে আবারও তার বন্ধু এসেছে। মেয়েকে নিয়ে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে শুরু করে তারা। বন্ধু বলে, আমি ওদের বিয়েতে রাজি ছিলাম না রে, তাই মেয়ে আমাকে বলল সে মন্দিরে পুজো দিতে যাবে। বেশ কিছুক্ষণ পর বাড়িতে আসলে আমি বুঝতে পারি পুজো দিতে নয়, বরং তারা বিয়ে করতে গিয়েছিল। এ সময় নিতিয়া রুম থেকে বেরিয়ে বাবাকে বলে, বাবা আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে। বাবার মনে তো ভয়ের আশঙ্কা তৈরি হয়, তাই দ্রুত শ্রেণুকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মন্দিরে গিয়ে দেখতে পায় গৌতম আর নিত্যার গলায় ফুলের মালা ঝুলছে। বাবা বুঝতে পারে তারা দুজনে হয়তো বা বিয়ে করে নিয়েছে, তাই কাছে গিয়ে গৌতমকে বলে, মানলাম আমি না হয় বিয়েতে রাজি ছিলাম না, তাই বলে সরাসরি তোমরা বিয়ে করে নেবে? এই মুহূর্তে পূজারী এসে বাবা আর শ্রেণুর গলায় ফুলের মালা পরিয়ে দেয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আশপাশের সকলের গলায় ফুলের মালা রয়েছে। তারা বুঝতে পারে আজকে হয়তো মন্দিরে বিশেষ কোনো নিয়ম পালন করা হচ্ছে।
গৌতম বলে, তুমি তো বলেছিলে তোমার বাবা তোমাকে বুঝতে পারে, কিন্তু এখন তো তোমার বাবা তোমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে। নিত্যা রেগে সেই স্থান থেকে চলে যায়। বাবা বলে, তুমি আমাদের বাবা মেয়ের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিলে। গৌতম বলে, আঙ্কেল, ঝামেলা ছাড়া ভালোবাসা হয় নাকি? বাবা বুঝতে পারে এখানে বড় একটা ঝামেলা পেকে গিয়েছে। মেয়ের রাগ ভাঙানোর চেষ্টা করে, তবে মেয়ে কোনো কথা শুনতেই নারাজ। রাতের বেলা বাবা মেয়ের জন্য অপেক্ষা করে, তবে মেয়ে খাবার টেবিলে আসে না। পরদিন সকালে বাবা তার মেয়ের জেদের কাছে হার মেনে নেয়, অর্থাৎ গৌতমের সাথে মেয়ের বিয়ের ব্যাপারটা মেনে নেয়। বাবা মেয়ে মিলে গৌতমের বাড়িতে চলে যায়। গৌতমের বাড়িতে গৌতমের বাবা আর তার বন্ধু তাদেরকে রিসিভ করে। ঘরে প্রবেশ করার পর গৌতম তার মৃত মায়ের ছবি দেখিয়ে বলে, মা মারা যাওয়ার পর আমার দুনিয়া এখন বাবাকে ঘিরে। এই মুহূর্তে পল্লবী তাদের খাবার সার্ভ করে। রাম স্যার বলে, ইনি কি তোমার বোন? গৌতম বলে, কি বলছেন স্যার, উনি আমার সৎ মা। রাম স্যার দ্বিতীয় বিয়ের কথাটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। হবেই না কেন, এমন বয়সে এত অল্প বয়সী মেয়েকে বিয়ে করাটা তো বিস্ময়কর ঘটনা, তাই না? সৎমা বলে, আমাদের ভালোবাসার বিয়ে, গৌতমই আমাদের বিয়েতে সাহায্য করেছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শোনার পর বাবা বলে, সত্যি বলতে আমি তোমাদের ফ্যামিলি পছন্দ করি না। শুধুমাত্র আমি আমার মেয়েকে খুশি রাখতে এই বিয়েতে মত দিচ্ছি। আমি একজন উকিল হিসেবে সকলকে প্রেমের বিয়েতে অ্যাডভাইস দেই না, তাই আমি চাই এই বিয়েটা রেজিস্ট্রার অফিসে হোক। রেজিস্ট্রার অফিসে বিয়ের কথা শুনে গৌতম আর তার বাবা এই বিষয়টা মানতে চায় না। তারা চায় বিয়ে তো জীবনে একবারই হবে, তাই ধর্মীয় মতেই তারা মন্দিরে গিয়ে বিয়ে করবে। তবে লয়ার সাহেব তার কথায় অটুট। নিত্যা গৌতমকে এক সাইডে ডেকে নিয়ে বলে, বাবা তো এই বিয়েতে রাজি হচ্ছে, এই অনেক। কমসে কম বাবার একটা ইচ্ছে তো পূরণ হবে, তুমি আর কোনো কথা বলবে না। বাধ্য হয়ে গৌতম হবু শ্বশুরের কথা মতো রেজিস্ট্রার অফিসে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরদিন গৌতম নিতিয়ার অফিসে জয়েন করে। পাশের এক কলিগের কম্পিউটারে নিতিয়ার ছবি দেখে গৌতম ছবিটা ডিলিট করতে বলে। কলিগ বলে, এখন তো আপনার সাথে বিয়ে হতে 1 মাস বাকি, ততদিনে না হয় আমি ট্রাই করে যাই। বিষয়টা শুনে গৌতম রেগে তাকে এখনই ছবিটা ডিলিট করতে বলে। বাধ্য হয়ে কলিগ ছবিটা ডিলিট করে দেয়। পরবর্তীতে গৌতম একটা ট্যাটুর দোকানে যায়। একই দোকানে কার্তিকের বাবাও ট্যাটু করাচ্ছে, তাই স্বাভাবিক মতে বাবা ছেলের সাক্ষাৎকার হয়। বাবা বলে, 1 বছরের অ্যানিভার্সারি সামনেই আমাদের আসতে চলেছে, তাই ভাবলাম তোর সৎ মায়ের নামে ট্যাটু করিয়ে তাকে সারপ্রাইজ করব। কিন্তু তুই এখানে কেন? এই মুহূর্তে একজন ট্যাটু আর্টিস্ট বলে, স্যার, ট্যাটু রিমুভ করতে মিনিমাম 5,000 টাকা লাগবে। বাবা বুঝতে পারে নিশ্চয় কোনো গোলমাল কাহিনী রয়েছে। বুক চেক করলে দেখা যায় বুকে রিয়া নামের একটা ট্যাটু করানো রয়েছে। গৌতম বাধ্য হয়ে তার প্রেমের কাহিনী বলতে শুরু করে। কলেজ লাইফে গৌতম কলেজের অন্যতম একজন বাহাদুর ছিল। কলেজের ওয়াশরুম দীর্ঘদিন যাবৎ নষ্ট থাকার কারণে কয়েকজন মিলে এই ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলে। প্রিন্সিপাল জানায়, সরকার কর্তৃক যখন ফান্ড দেবে তখনই কলেজের ওয়াশরুম ঠিক করা হবে। রেগে গৌতম আর তার সঙ্গী সাথীরা প্রিন্সিপালের ওয়াশরুম ব্যবহার করতে শুরু করে। এরপর থেকে প্রিন্সিপালের রাগ গৌতমের উপর পড়ে যায়। আসলে প্রিন্সিপালের মেয়ের নাম হচ্ছে দিয়া। দিয়া তার বাবার মুখে সম্পূর্ণ ঘটনা শোনার পর গৌতমকে ওয়ার্নিং করে বলে, কতবার বলেছি তোমাকে বাবার সাথে ঝামেলা পাকিও না। তুমি বুঝতে পারছো ভবিষ্যতে আমাদের বিয়ের ব্যাপারে বাবা ঝামেলা করতে পারে? গৌতম বলে, তাহলে আমরা ব্রেকআপ করে নেব। দিয়া রেগে গৌতমের শার্টের কলার ধরলে খেয়াল করে গৌতমের বুকে দিয়ার নাম ট্যাটু করা হয়েছে। ব্যাস, ব্যাপারটা রোমান্টিকতায় গড়িয়ে যেতে যাবে এই মুহূর্তে বাবার রুমে প্রবেশ করে আর বলে, কিরে মা, মনে হচ্ছে ঘরের ভিতরে অন্য কারো আওয়াজ টের পেলাম। ঘরের চারিপাশ দেখে জানালার বাইরে উকি দিলে গৌতমকে দেখতে পায়। বাবা তার মেয়েকে বলে, কিরে, গৌতম এখানে? মেয়ে বলে, কোন গৌতম? মনে হচ্ছে সারাদিন ওই ছেলেটার কথা চিন্তা করতে করতে তোমার মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে। যাও গিয়ে রেস্ট করো। কলেজ লাইফে আসলে গৌতম অনেকটা ছেলে মানুষই টাইপের ছিল। সে নিজের জীবনকে সিনেমার রূপে কল্পনা করত, তবে জীবন তো আসলে সিনেমা নয়। একদিন দুর্ভাগ্যবশত প্রিন্সিপাল গৌতম আর তার মেয়েকে একসাথে ঘুরতে দেখতে পায়। এরপর থেকেই প্রায় 1 সপ্তাহ দিয়ার সাথে গৌতম কোনো যোগাযোগ করার মাধ্যমে পায় না। 1 সপ্তাহ পর বিষয়টা জানতে পারে, তাই গৌতম সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। পালিয়ে বিয়ে করতে তারা রেজিস্ট্রার অফিসে চলে যায়। দিয়া এইভাবে বিয়ে করতে চায় না, কারণ অভিভাবক ছাড়া একটা স্বাক্ষরই কি আসলে বিয়ের সম্পর্কে রূপান্তরিত করতে পারে। তবে গৌতম কোনো মতে দিয়াকে রাজি করিয়ে রেজিস্ট্রার অফিসে নিয়ে প্রবেশ করে। রেজিস্ট্রার অফিসার তাদের দেখে বলে, তোমাদের সাথে কোনো গার্ডিয়ান আসেনি? প্রেমের বিয়ে তো বেশি দিন টেকে না। গৌতম বলে, গার্ডিয়ান রাজি থাকে কি আপনার এখানে রেজিস্ট্রি করাতে আসতাম, আর আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। মানে মোটামুটি গৌতম আর রেজিস্ট্রার এর মধ্যে 2-4 কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজিস্ট্রার তাদের বিয়েটা সম্পূর্ণ করে। গৌতম বিয়ে সম্পূর্ণ হওয়ার শেষে রেজিস্ট্রারকে বলে, ওহে মিস্টার রেজিস্ট্রার স্যার, আপনাকে বলে রাখছি, আমরা এই জগতের সেরা কাপল হয়ে দেখাবো। আমাদের এই বিয়ে বৃদ্ধ পর্যন্ত আমি নিয়ে যাব। জীবনে কখনো দ্বিতীয়বার আপনার রেজিস্ট্রার অফিসের আশেপাশেও আমি আসবো না।
তবে দুর্ভাগ্যবশত এরপরেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। কারণটা যদিও এখনো বলা হয় না। বাবা বলে, কোনোভাবে যদি নিতিয়া এই ঘটনা জানতে পারে তখন কি হবে বুঝতে পারছিস? আবার তোর বুকে যদি দিয়া নামের ট্যাটুটা দেখে ফেলে তখন তুই কি করবি? ছেলে বলে, এই জন্যই তো ট্যাটু রিমুভ করাতে এখানে এসেছি। এই সময় ট্যাটু কর্মী এসে বলে, স্যার আপনার এই ট্যাটু পার্মানেন্ট ট্যাটু, তাই রিমুভ করা এটা পসিবল নয়। ব্যাস, সামনে মহাভেজাল আসতে শুরু করেছে। এ সময় নিতিয়া ফোন করে বলে, কোথায় আছো তুমি? দ্রুত আমার সাথে দেখা করো, আমরা তো রেজিস্ট্রার অফিসে যাব। কথা শেষ করে গৌতম আর নিত্যা একসাথে রেজিস্ট্রার অফিসের উদ্দেশ্যে রওনা করে। অফিসে পৌঁছে গেলে অফিসিয়াল ফর্ম ফিল আপ করে। এবার যখন মূল রেজিস্ট্রারের কাছে যায় তখন তো গৌতম বিপদে পড়ে যায়, কারণ এখন পর্যন্ত সেই রেজিস্ট্রার স্যার এই অফিসেই রয়েছে। রেজিস্ট্রার দুজনের নাম জেনে নেয়। গৌতমকে দেখে রেজিস্ট্রারের সন্দেহ হয়। তিনি বলেন, তোমাকে দেখে মনে হচ্ছে এখানে আগেও দেখেছিলাম। গৌতম বলে, না স্যার, আমি তো এখানে এই প্রথম আসলাম। নিত্যা বলে, হ্যাঁ, ও তো প্রায় সময় ওর বন্ধু বান্ধবের বিয়েতে এখানে এসেছে। রেজিস্ট্রার তাদের বলে, তোমাদের নাম্বার দিয়ে যেও, পরবর্তীতে আমি ফোন করে তোমাদের ডেট জানিয়ে দেব। কথা শুনে গৌতম দ্রুত কোনো মতে নিতিয়াকে নিয়ে সেই স্থান থেকে বাইরে বেরিয়ে যায়। গৌতম তো মনে মনে মহা খুশি। রেজিস্ট্রার স্যার তাকে চিনতেই তো পারেনি, সেই জন্য। এর মধ্যেই গৌতমের ফোন কল আসে। রিসিভ করলে জানা যায় সমস্ত কাগজপত্রের মধ্যে আধার কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। রেজিস্ট্রার অফিসে গিয়ে আবারও আধার কার্ড জমা দিতে হবে। কার্ড জমা দিতে গৌতম রেজিস্ট্রার অফিসে চলে যায়। এবার রেজিস্ট্রারের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি রেজিস্ট্রার স্যারের সবকিছুই মনে আছে। গৌতম বলে, স্যার, তখন অল্প বয়সী ছেলে ছিলাম, কি বলতে কি বলে ফেলেছি, না জেনে বুঝেই অনেক বড় ভুল করে ফেলেছি। তা তো আপনিও বুঝতেই পারছেন। আপনি যদি এসব কিছু ভুলে যান তাহলে আমি আমার ভুলকে শুধরে একটা শান্তিপূর্ণ লাইফ পেতে পারি। আমাকে ক্ষমা করে দিন। রেজিস্ট্রার বলে, হ্যাঁ, এখন একটু আমার শান্তি লাগছে। আচ্ছা, এই মেয়েটা তোমার আগের স্ত্রীর কথা জানে? গৌতম বলে, আমি বলিনি। স্যার বলে, তাহলে ডিভোর্স পেপার নিয়ে আসো। গৌতম বলে, আমরা দুজনেই তো ব্রেকআপ করে নিয়েছি, তাহলে ডিভোর্স পেপার কেন লাগবে? রেজিস্ট্রার স্যার বলে, তোমরা তখন শুধুমাত্র প্রেমিক প্রেমিকা ছিলে না, তোমরা লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ ছিলে, কারণ তোমরা আইনি নিয়ম অনুসারে বিয়ে করেছিলে। তাই তোমার এই বিয়ের জন্য আমার ডিভোর্স সার্টিফিকেট লাগবে। আর না হলে একজন বিবাহিত পুরুষকে দ্বিতীয় বিয়ের জন্য আমাকে জেলে যেতে হতে পারে। বাধ্য হয়ে গৌতম সে স্থান থেকে চলে যায়। নিতিয়ার কাছে বাবা তাদের বিয়ের ব্যাপারে জানতে চায়। মেয়ে জানায় আগামী 7 দিনের মধ্যে বিয়ের ডেট দেয়া হবে। এদিকে বাবা ছেলে বন্ধু মিলে দিয়ার প্রোফাইল খুঁজে বেড়াচ্ছে, তবে ফেসবুক ইনস্টাগ্রামে কোথাও দিয়ার নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। এই মুহূর্তে সৎ মায়ের অনুরোধে তারা সকল মিলে একাদশীর উদ্দেশ্যে মন্দিরে যায়। আর সৌভাগ্যবশত গৌতমের সাথে সেই স্থানেই দিয়ার দেখা হয়ে যায়। গৌতম বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কোনো কিছু না জানিয়েই তুমি গায়েব হয়ে গেলে। তখন আমরা অল্প বয়সী ছিলাম, তাই আমাদের বিয়ের সম্পর্কটা কাগজে কলমে ডিভোর্সে রূপান্তরিত করা দরকার। এ সময় দিয়ার হাজবেন্ড তাকে ফোন করে। দিয়ার যে বিয়ে হয়েছে এ বিষয়টা জানতে পেরে গৌতম যেন সেখানেই হতভম্ব হয়ে যায়। দিয়া গৌতমকে অ্যাভয়েড করে সেই স্থান থেকে চলে যায়। পরদিন হবু শাশুড়ির বেবি শাওয়ার অনুষ্ঠানে মোটামুটি সকলেই উপস্থিত হয়। না চাইতেও লর্ড সাহেবকেও হাজির হতে হয়। নিতিয়া বাড়িতে প্রবেশ করে গৌতমকে খুঁজতে থাকে। এ সময় গৌতম মাত্রই ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসেছে। শরীরের একাংশ থেকে এ নামের অক্ষরটি দেখে নিতিয়া বলে, তুমি আমার নামে ট্যাটু করিয়েছো? ওই, আমাকে তো বললে না, দেখাও আমাকে। জোর করে খানিকটা তোয়ালি সরালে দিয়া নামটি দেখে নিতিয়া প্রচুর রেগে যায়। এবার গৌতম তোয়ালিটা পুরোপুরি সরিয়ে ফেলে। সেখানে বুকের ট্যাটুতে ইন্ডিয়া নাম লেখা ছিল। আসলে গৌতম চালাকি করে পরবর্তীতে দিয়ার আগে ইন শব্দটি ব্যবহার করেছে, কারণ দিয়া নামটি তো মুছে ফেলা যাবে না, তাই তার আগে ইন বসিয়েছে যাতে করে ইন্ডিয়া নামটা আসে। এত দেশপ্রেম দেখে নিত্যাও অবাক হয়ে যায়, আর তার করা সন্দেহের জন্য গৌতমের কাছে ক্ষমা চায়। যাক, অনুষ্ঠান খুব সুন্দর মতোই সম্পূর্ণ হয়। গৌতম তার বাবাকে বলে, বাবা, তোমার দ্বিতীয় বিয়ের সময় তো এত ভেজাল হয়নি যতটা আমার দ্বিতীয় বিয়ের বেলায় হচ্ছে। বাবা বলে, তোর তো প্রথম স্ত্রী বেঁচে আছে, তাই ভেজাল হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু আমার প্রথম স্ত্রী তো বেঁচে নেই, তাই ভেজালের কোনো চান্সই নেই। গৌতম বাবার কথা শুনে খুশি হয়ে যায়। পরক্ষণেই রেজিস্ট্রার অফিসারের বাসায় গিয়ে কান্নাজড়িত কণ্ঠে গৌতম বলে, স্যার, আপনি বিয়েটা ক্যান্সেল করে দিন। এই বলেই তার হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। আসলে দুই বন্ধু মিলে বিয়ার জাল ডেথ সার্টিফিকেট বানিয়েছে। ওই সার্টিফিকেটই রেজিস্ট্রার স্যারের কাছে তুলে দেয়। এবার স্যারও অনেকটা ইমোশনাল হয়ে যায়, তাই গৌতমকে বলে, তুমি নিতিয়াকে বিয়ে করে নাও, আমি অতীতের সব কথা ভুলে যাব। তুমি তোমার জীবনকে নতুন রূপে সাজাও। আমি চাই না আমার মতো কেউ প্রথম স্ত্রীর মায়া কাটাতে না পারুক। এরপর থেকে যখনই বিয়ার কথা মনে পড়বে প্রয়োজনে তুমি আমার বাড়িতে চলে আসবে, কান্না করবে, আমার সাথে ড্রিঙ্কস করবে, দেখবে সব ঠিক হয়ে
গিয়েছে। আমি তোমার আর নিতিয়ার বিয়ের ডেট খুব শীঘ্রই ফিক্সড করে দেব। এদিকে নতুন একজন ক্যারেক্টারকে দেখানো হয়। এটা হচ্ছে গুনা, যে কিনা রামলিঙ্গম স্যারের একজন ছাত্র। গুনা রামলিঙ্গম স্যারকে গুরুজি হিসেবেই খুব ভক্তি করে। অন্যদিকে আজকে অফিসে নতুন ম্যাডাম জয়েন করেছে। নতুন ম্যাডামের চেহারা দেখে গৌতম তো ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ নতুন ম্যাডাম হচ্ছে তার এক্স ওয়াইফ। প্রেজেন্ট আর এক্স দুজনেই এখন এক অফিসে। কিভাবে গৌতম এই বিষয়টা হ্যান্ডেল করবে? যাই হোক, বিকেলবেলা রেজিস্ট্রার অফিসার গৌতম আর নীতির বিয়ে ডেট জানিয়ে বলে, আমি বুঝতে পারছি দিয়ার জন্য তোমার মন খারাপ লাগছে। এক কাজ করো, আমরা একসাথে লাল পানি কিনবো, এরপর মন খারাপ দূর করতে ছোটখাটো একটা পার্টি দিব। রেজিস্ট্রারের কথা মতো তারা শপিং মলে গিয়ে লাল পানি কিনে বেসমেন্টে চলে আসে। দুর্ভাগ্যবশত সেখানে দিয়াও উপস্থিত ছিল। স্যার তাকে দেখে বলে, ও দিয়া না? গৌতম বলে, কেন, আপনি কি ওর আত্মাকে দেখতে পাচ্ছেন? মৃত্যুর সময় নাকি ওর পরনে লাল শাড়ি পরা ছিল। আপনি কি ওর পরনে লাল শাড়ি দেখছেন? স্যার ভয় পেয়ে যায়। তবে পরক্ষণেই দেখে দিয়া একটা ফোন কল রিসিভ করেছে। কৌতূহল দূর করতে স্যার দিয়াকে জিজ্ঞেস করে, তোমার কোনো অসম্পূর্ণ ইচ্ছে রয়েছে যা তুমি পূরণ করতে আবারও আত্মা হয়ে ফিরে এসেছো? দিয়া ওনার কথা শুনে পুরোপুরি রেগে একটা চড় লাগিয়ে দেয়। স্যার রেগে সেই স্থান থেকে চলে যায়। গৌতম বলে, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, তাই তোমার মিথ্যে মৃত্যুর কাগজ বানিয়ে দিয়েছিলাম স্যারের কাছে। আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দিয়া বলে, তুমি ক্ষমা চাইতে পারো? এটা তো আমার জানা ছিল না। অতীতে দেখা যায় দিয়া বলছে, বাবা আমাদের বিয়ের বিষয়টা মেনে নিয়েছে, তবে তার পরিবর্তে অবসর অনুষ্ঠানে তোমাকে অবশ্যই তার কাছে ক্ষমা চাইতে হবে। গৌতম বলে, আচ্ছা ঠিক আছে। পরদিন অনুষ্ঠানে গৌতম স্যারকে উদ্দেশ্য করে বলে, তিনি এই কলেজে অমূল্য সেবা প্রদান করেছেন। আমি স্যারকে অনেক কষ্ট দিয়েছি। তার মেয়ে আমাকে এই কথা বলেছে। স্যার জানেন তার মেয়ে আর আমি একে অপরকে পছন্দ করি। সে ভেবেছিল এটাই আমার কাছে ক্ষমা চাওয়ার সঠিক প্ল্যাটফর্ম। ক্ষমা করবেন স্যার, আমি দুঃখিত। শেষ পর্যন্ত আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনার মেয়েকে ব্যবহার করেছেন। অভিনন্দন, আমি বিদায় নিচ্ছি। পরক্ষণে এই ব্যাপারটা নিয়ে দিয়া প্রচুর রেগে যায়। দিয়ার কথা হচ্ছে, গৌতম যদি ক্ষমা না চাইতো তাহলে আগেই বলতে পারতো। এভাবে ভরা মজলিসে তার বাবাকে অপমান করার কোনো প্রয়োজনই ছিল না। এরপরও দিয়া মাথা ঠান্ডা করে বলে, আমি বুঝতে পারছি তোমার একটা ভুল হয়ে গিয়েছে। তুমি আমার সাথে চলো, বাবার কাছে গিয়ে তুমি ক্ষমা চাইবে। তবে গৌতম ক্ষমা চাইবে না। দিয়া বলে, তুমি আমাকে পাওয়ার জন্য বাবার কাছে ক্ষমা চাইতে পারবে না? আসলে আমারই ভুল তোমাকে পছন্দ করেছি যে। গৌতম রেগে বলে, তাহলে বিয়ে কেন করলে? আমরা তো রেজিস্ট্রার অফিসে গিয়ে বিয়ে করেছি, তাই না? দিয়া বলে, ওটা বিয়ে ছিল না, ওটা শুধুমাত্র দুটো মানুষের স্বাক্ষর ছিল। আর আমি যত দ্রুত সম্ভব এসব কিছু শেষ করে দেব। আমি এমন কারোর সাথে থাকবো না যার কাছে আমার ভালোবাসার থেকে ইগোর গুরুত্ব বেশি। তোমার সাথে থাকলে ভবিষ্যতে আমার মনে ভয় কাজ করবে। গৌতম বলে, তোমার ভালোবাসার দরকার নেই, তুমি চলে যাও। দিয়া রেগে চলে যায়। গৌতম বলে, তোমার যদি মনে হয় রেজিস্ট্রারের বিয়ে আসল নয়, তাহলে ডিভোর্সের কাগজপত্র বের করারও কোনো প্রয়োজন নেই। ব্যাস, এরপরই দুজনের রাস্তা দুদিকে চলে যায়। পরবর্তীতে রেজিস্ট্রার স্যার জানায়, তোমার জন্য আমার গালে এখনো চড়ের দাগ লাল হয়ে আছে। 20 তারিখ তোমাদের বিয়ের ডেট। এর মধ্যে ডিভোর্স সার্টিফিকেট এনে দিলে বিয়ে হবে, না হলে বিয়ে ক্যান্সেল। ঘুরে ফিরে গৌতম আবারও সেই ভেজালে পড়ে যায়। তাই তো এবার একজন ডিভোর্স লয়ারের শরণাপন্ন হয়, আর মরতে মরতে গুন্না স্যারের কাছেই এসে পড়ে। গৌতম তাকে পুরোপুরি ঘটনা জানিয়ে বলে, 20 তারিখের আগেই ডিভোর্স পেপারের সমস্ত কার্যক্রম শেষ করতে হবে, কারণ ওই দিনই বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। গুনা বলে, ডিভোর্সের ব্যাপারটা এতটাও সহজ নয়। বিয়ে একদিনে সম্পূর্ণ হলেও ডিভোর্সের ব্যাপারটা কয়েকটা প্রসেসিং এর মাধ্যমে সম্পূর্ণ হয়। যাক, কথাবার্তা শেষে তিনজনে উকিল কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই হবু শ্বশুর মশাইয়ের সামনে চলে আসে। কি বলবে না বলবে বুঝতে না পেরে অবশেষে বাবার ঘাড়ে দোষ চেপে দেয়। গৌতম বলে, আমার বাবার বয়স 60 বছর, আর আমার সৎ মা এই জেনারেশনের। তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, তাই ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। বাপ বেটা মিলে কোনো মতে এখানকার ম্যাটার সলভ করে চলে যায়। পরদিন অফিস কক্ষে সুযোগ বুঝে গৌতম দিয়াকে ডিভোর্স লেটার সই করতে বলে, তবে দিয়া সই করবে না। তাই চালাকি করে গৌতম নিজেই দিয়া ম্যাডামের স্বাক্ষর নকল করে ডিভোর্স লেটারে সই বসিয়ে দেয়। এ সময় দিয়া ম্যাডাম এসে বলে, মাঝখানে দুটো ডট ডট দিতে ভুলে গিয়েছো তো। গৌতম তো দিয়াকে দেখে লজ্জায় পড়ে যায়। দিয়া তার কাছ থেকে ডিভোর্সের কাগজটা নিয়ে নেয়। এ সময় নীতি এসে বলে, তোমরা কি নিয়ে কথা বলছো? গৌতম বলে, আগামীকাল তোমার জন্মদিনের পার্টিতে ম্যাডামকেও আমি দাওয়াত দিয়ে দিলাম আর কি। পরদিন জন্মদিনের পার্টিতে গুরুর শিষ্য হাজির হয়ে যায়। নিতিয়া খেয়াল করে হবু শ্বশুর শাশুড়ির মধ্যে ডিভোর্সের কথা থাকলেও তাদের দেখে মনে হচ্ছে না তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে। এ ব্যাপারে গৌতমকে জিজ্ঞেস করলে গৌতম বলে, আসলে আমি তাদের বলেছিলাম অন্তত আমার বিয়ে পর্যন্ত তারা যেন ডিভোর্সের ব্যাপারে সামনে না আগায়। পার্টির এক পর্যায়ে রাম স্যার তার শিষ্যের সাথে গৌতমের পরিচয় করিয়ে দেয়। এই মুহূর্তে রাম স্যারকে অন্য একজন গেস্ট ডাক
দিলে সে সেই দিকেই চলে যায়। গুনা বলে, তোমার যে এটা দ্বিতীয় বিয়ে স্যার জানে? গৌতম বলে, স্যার সবকিছুই জানে। গুনা স্যারকে ডেকে আনতে যায়। গৌতম দ্রুত তার বাবাকে ডেকে আনেন। গুনা গৌতমের প্রথম বিয়ের ডিভোর্সের কথা বলেই যাচ্ছে, আর ভুলবশত রামসার মনে করে হয়তোবা গৌতমের বাবার দ্বিতীয় বিয়ের ডিভোর্সের কথা বলছে সে। তাই রামসার বলে, আমি এ ব্যাপারে সবকিছুই জানি। এরপরে বাবা আর বন্ধু মিলে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে শুরু করে। সেই মুহূর্তে সেই অটো ড্রাইভার তাদের ডিভোর্সের কথা শুনে নেয়। ডিভোর্সের কথা শুনে সে রেগে যায়, কারণ একটা অল্প বয়সী মেয়েকে ফুসলিয়ে বুড়ো লোকটা তো বিয়ে করে নিল, আবার প্রেগনেন্টও বানিয়ে দিল। তবে এখন কিনা তাকেই ডিভোর্স দিতে যাচ্ছে। ড্রাইভার দ্রুত এই বিষয়টা পল্লবীকে জানায়। পল্লবী এর কথা শুনে বিশ্বাস করতে পারে না, তবে নিতিয়াও বলে হ্যাঁ, উনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা শুনে কষ্ট পেয়ে পল্লবী সেই স্থান থেকে চলে যায়। এদিকে নিতিয়া গৌতমকে বলে, তুমি আমার কাছে এত বড় সত্য লুকিয়ে রাখলে? গৌতম এই কথা শোনার পর ভয় পেয়ে যায়। নিতিয়া বলে, দিয়া ম্যাডাম তোমার কলেজ ফ্রেন্ড, এটা আমাকে কেন বলনি? আর কলেজে নাকি তুমি কোনো মেয়ের সাথে লাইন মারতে? কই, এ ব্যাপারে তো কখনো কিছু বলনি। মানে দিয়া ইচ্ছে করেই ইনডিরেক্টলি গৌতম আর নিত্যার সম্পর্কের মধ্যে একটু ভেজাল লাগিয়ে দিয়েছে আর কি। পরদিন সকালে গৌতম সরাসরি তার শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে গৌতমের এক্স শ্বশুরও উপস্থিত ছিল। গৌতম তাকে আলাদা করে ডেকে নিয়ে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে, আপনার মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও কেন আপনি অন্য জায়গায় তাকে বিয়ে দিলেন? বাবা তো প্রচুর রেগে যায়। বাবা বলে, এখানে আসার মানে কি? গৌতম বলে, এখানে তো আসতে আপনার মেয়েই বাধ্য করেছে। আপনার মেয়েই তো ডিভোর্স পেপারে সই করছে না। আসলে বাবা বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। বাধ্য হয়ে পরদিন বাবা মেয়ে মিলে গৌতমের সাথে লয়ারের কাছে চলে যায়। এখন ডিভোর্স করানোর জন্য কোনো তো কারণ দেখাতে হবে। গুনা স্যার বলে, বলবেন বিবাহিত জীবন 7 বছর পার হওয়ার পরেও দিয়া এখন পর্যন্ত কনসিভ করেনি, তাই তাকে ডিভোর্স দেয়া হয়েছে। একথা শুনে দিয়া মন খারাপ করে চলে যায়। আসলে বাস্তবেই দিয়া শত চেষ্টার পরেও মা হতে পারেনি। বিষয়টা বুঝতে পেরে গৌতম বেবি কনসিভ করার সমস্যাটা নিজের ঘাড়ে তুলে নিতে চায়। এরপর দিয়ার কাছে গিয়ে বলে, তুমি চিন্তা করো না, আজকাল অনেক ধরনের অ্যাডভান্স টেকনোলজি রয়েছে। তাছাড়া এত বছরে যেহেতু তোমার স্বামী তোমার সাথে আছে, তার মানে নিশ্চয়ই সে একজন ভালো মনের মানুষ। খুব দ্রুতই আশা করি সুখবর পাওয়া যাবে। এই বলে গৌতম চলে যায়। পরক্ষণে দিয়ার কাছে তার বাবা এসে জানায়, আসলে ওই দিন আমার ইগোর কারণেই তোমাকে গৌতমের থেকে আমি আলাদা করিয়েছিলাম। অতীতে দেখা যায় গৌতমকে স্যার থ্রেট দিয়ে বলেছিল, যদি দ্বিতীয়বার তার মেয়ের আশেপাশে সে তাকে দেখতে পায় তাহলে সে নিজেকেই নিজে শেষ করে দেবে। যদিও গৌতম এই কথাটা খুব একটা পাত্তা দেয় না, তবে পরবর্তীতে স্যার সত্যি সত্যি নিজেকে শেষ করার চেষ্টা করেছিল। কপাল ভালো থাকায় সে বেঁচে যায়। এই বিষয়টা বুঝতে পেরে গৌতম দিয়ার বাবাকে বাঁচিয়ে রাখতে নিজের উপর সব ইগোর দোষ চাপিয়ে নেয়। দিয়ার জীবন থেকে সরে যায়। পরদিন গৌতমের বাবার শ্বশুর শাশুড়ি এসে তাদের মেয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে গেলে গৌতম পুরো বিষয়টা খুলে বলতে চায়। তবে তখনই নিতিয়া আর তার বাবাকে আসতে দেখে সত্যি কথাটা গৌতম প্রকাশ করতে পারে না। এর মধ্যেই তাদের ঠিকানায় একটা চিঠি আসে। আসলে এই চিঠিতেই গৌতম যে কোনোদিন বাবা হতে পারবে না, অর্থাৎ ফার্টিলিটির একটা ফেক টেস্ট রিপোর্ট আসে। এই রিপোর্ট হবু শ্বশুরমশাই হাতে পেয়ে খুব খুশি হয়ে যায়, কারণ কোনো তো একটা কারণ হলো যার জন্য এই বিয়েটা ক্যান্সেল করানো যাবে। তবে নিতিয়া বলে, আমি গৌতমকে ভালোবাসি, আমি সারা জীবন ওর সাথেই কাটাতে চাই। প্রয়োজনে আমরা বিয়ের পর বাচ্চা দত্তক নেব। ভালোই হলো, বিয়ের আগে সব সত্যিটা প্রকাশ হয়ে গেল। এই ঘটনা গৌতমের মনে দাগ কেটে ফেলে। রাতের বেলা গৌতমকে রেজিস্ট্রার অফিস থেকে ফোন করে জানায়, আগামীকাল সকাল 10টার মধ্যে ডিভোর্সের পেপার জমা দেওয়ার পরে বিয়ে হবে। এরপর আবার গুনা ফোন করে বলে, আগামীকাল 10টায় তোমার ডিভোর্সের কাজ সম্পূর্ণ হবে। এই মুহূর্তে বাবার ফোনে একটা ফোন কল আসে। রিসিভ করলে জানা যায় পল্লবী ডিভোর্সের আবেদন জানানোর জন্য বাবাকেও আগামীকাল 10টায় কোর্টে উপস্থিত থাকতে হবে। মানে বাবা ছেলের একসাথে একই টাইমে পরীক্ষা শুরু হবে আর কি। পরদিন সকালে নিতিয়ার বাবা জানতে পেরে যায় গৌতমের এর আগেও একটা বিয়ে ছিল, আর সে কিছুদিন আগে বিয়ের ডিভোর্সের কার্যবলী সম্পূর্ণ করেছে। বাবা তার মেয়েকে প্রমাণ সহ ডিটেলসে সবকিছু খুলে বলে। মেয়ে বলে, আজকে আমরা রেজিস্ট্রার অফিসে যাব, আমি দেখতে চাই ও আমাকে সত্যিটা না জানিয়ে কি করে বিয়ে করে। এদিকে কোর্টে পল্লবী আর কার্তিককে ডেকে আনা হয়। ম্যাজিস্ট্রেট কার্তিকের বয়স দেখেই ডিভোর্স পেপারের অনুমোদন দিতে রাজি হয়ে যায়। তবে কার্তিক ম্যাজিস্ট্রেটের কাছে 1 মিনিট সময় চেয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলে পল্লবীকে। ব্যাস, স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান দূর হয়ে যায়। এদিকে দিয়া ও গৌতমের ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। রেজিস্ট্রার অফিসে বাবা মেয়ে অপেক্ষা করছে গৌতমের জন্য। কিছুক্ষণ পরেই গৌতম সেখানে হাজির হয়ে যায়। রেজিস্ট্রার স্যারের কাছে ডিভোর্সের কাগজটা জমা দেয়। রেজিস্ট্রার স্যার তাদেরকে স্বাক্ষরের কথা বলে। গৌতম হাসি মুখে স্বাক্ষর করতে যায়, তবে নিতিয়ার মুখ মলিন হয়ে আছে। এবার গৌতমেরও হাসি মাখা মুখটা হঠাৎ করেই মলিন হয়ে যায়। গৌতম বলে, আমার কিছু বলার আছে।
আমি এর আগেও একটা বিয়ে করেছিলাম। এই বিষয়টা আরো আগে তোমাকে জানানো উচিত ছিল। যদি এ কথা শুনে তুমি আমার থেকে দূরে সরে যাও, আমি সেই ভয়ে ছিলাম। আমি এইমাত্রই ডিভোর্স সার্টিফিকেট জমা দিলাম। আমার মনে হয় একটা সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু না করে সত্যি দিয়ে শুরু করা উচিত। আসলে অল্প বয়সে আমি ভুলটা করে ফেলেছিলাম। প্রকৃতপক্ষে তোমার বাবাই ঠিক। তুমি আমার থেকে আরো ভালো ছেলে পাবে। আমি তোমার যোগ্য নই। এই বলেই গৌতম চলে যায়। এরপর ৩ মাস কেটে যায়। এখনো নিতিয়া গৌতমের সাথে যোগাযোগ করে ঝগড়া করে। একে অপরকে ব্লক করে আবার আনব্লকও করে। দেখা সাক্ষাৎ করে। এরপর বাড়ি ফিরে এসে বাবাকে সেই ঝগড়ার ব্যাপারেই নিতিয়া বলে। বাবা বুঝতে পারে এদের মধ্যে ঝামেলা চলছে, তার মানে প্রেমও চলছে। অবশেষে ২ বছর পর বাবা নিজেই নিতিয়াকে নিয়ে গৌতমের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় কার্তিকের ছোট সন্তান অনেকটা বড় হয়ে গিয়েছে। নিতিয়া কার্তিকের বড় সন্তানের কাছে যায় আর মান অভিমান ভেঙে ভালোবাসার আদরে একে অপরকে জড়িয়ে ধরে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।